ইন্ডিয়ান রাওয়ের বাংলাদেশের স্টেশন চিফ হলো শিশির কাদের খান ওরফে আরুফ দাস। আবরাজের মুখ থেকে এমন কথা শুনে উপস্থিতি সকল তরুণ অফিসাররা অবাক হয়ে গেল। নিজেদের স্বাভাবিক করে সবাই রেগে গেল। মেজর আদ্রিয়ান রাগান্বিত স্বরে বলল, আদ্রিয়ান ভাই, এই কুলঙ্গারের বাচ্চা যদি রাওয়ের স্টেশন চিফ হয় তাহলে ও দেশের এত বড় জায়গায় কিভাবে এলো? আদ্রিয়ানের কথায় আবরাজ মুচকে হাসলো। এরপর শিশির কাদের উদ্দেশ্য বলল, আবরাজ বলো শুনি তোমাদের ইতিহাস। তোরা কিভাবে এ দেশে তোদের ঘাঁটি এতটা শক্তিশালী করলে? তুই কিভাবে জাতীয় রাজনীতিতে আসলি? আবরাজের কথা শুনে শিশির কাদের কিছু বলল না। আবরাজ একবার সকল অফিসারদের দিকে তাকালো। দেখতে পেল ওদের চোখ রক্তের মতো লাল হয়ে আছে। দেশের সাথে বেইমানি তরুণ অফিসাররা মানতে পারতাছে না। শিশির কাদের কিছু বলছে না দেখে আবরাজ বিদ্রুপের সাথে বলল, আবরাজ এমন হলে কেমন হয় যে আমি একটি ফোন করলাম আর ক্যালিফোর্নিয়ায় থাকা তোর মেয়ে ঝিলমিল শেষ হয়ে গেল, তখন কেমন লাগবে তোর? আবরাজ তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশির কাদেরের দিকে। আবরাজের মুখে এমন কথা শুনে শিশির কাদেরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ভাবতেও পারতাছে না এই ছেলে কিভাবে তার মেয়ে পর্যন্ত পৌঁছে গেল। শিশির, তুই কিভাবে আমার মেয়ের খোঁজ পেলি? আবরাজ, বাংলাদেশ থেকে 50,000 কোটি টাকার মেয়ের কাছে পাচার করেছিস আর আমি তোর মেয়ের খবর পাবো না? ভাবলি কি করে? ইনফ্যাক্ট তোর মেয়ে এখন আমার লোকের কাছে বন্দি। এবার বলবি নাকি তোর পুরো পরিবারকে শেষ করে দেব? শিশির, না প্লিজ, এরকম কিছু করিস না। বল তুই কি জানতে চাস, আমি সব বলবো। শিশিরের মুখে এমন কথা শুনে আবরাজ আয়েশ করে বসল। এরপর বলল, আবরাজ তোদের ইতিহাস বল, তোরা কিভাবে এ দেশের জাতীয় রাজনীতিতে আসলে? শিশির একটু চুপ থাকলো, তারপর কিছু ভেবে বলতে শুরু করলো। শিশির, সময়টা 1971 সাল। বাংলাদেশ তখন সদ্য স্বাধীন একটি দেশ। এর আগে থেকেই আমার দাদাও দেশে ব্যবসা করত। আমার বাবা তখন রয়ের সব থেকে তরুণ মেধাবী অফিসার। তখনকার রয়ের চিফ রেমেশ্বরনাথ কাউ এরা অত্যন্ত বিশ্বস্ত একজন অফিসার ছিল। আমার দাদা এদেশে ব্যবসা করায় বাবাও অবাধ বিচরণ করতে এদেশের প্রত্যেকটি জায়গায়। এই বিচরণের জন্য মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অনেক তথ্য এর হাতে যেত। যাই হোক, যুদ্ধের পরে বাংলাদেশ তখন স্বাধীন হলো। তখন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এর উপর নজর রাখার জন্য বাবাকে বাংলাদেশের এর স্টেশন চিফ করা হলো। এই খবর পাওয়া 2 দিনের মাথায় হঠাৎ করে আমার দাদা মৃত্যুবরণ করলো। আমাদের পরিবারের ওপর শোকের ছায়া নেমে এলো। যেহেতু বাবা দাদার একমাত্র ছেলে ছিল, তাই দাদার ব্যবসা দেখার জন্য এবং বাংলাদেশের রয়ের শক্ত ঘাঁটি তৈরি করার জন্য সপরিবারে বাংলাদেশে চলে এলো। এরপর বাবা ব্যবসা শুরু করলো এবং বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোতে ফান্ডিং করত। কিন্তু কেউ জানতো না আমার বাবা একজন রয়ের এজেন্ট। এভাবে শুরু আমাদের পরিবারের জাতীয় রাজনীতিতে প্রবেশ। মূলত এই সিদ্ধান্তটাই ছিল তৎকালীনের রয়ের চিহ্ন রামেশ্বরনাথ কাউ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীকৃষ্ণ চন্দ্র প্রান্ত এর যৌথ সিদ্ধান্ত। আমিও বাংলাদেশে থাকার সুবাদে ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজ থেকে আমার লেখাপড়া শেষ করলাম। উচ্চশিক্ষার জন্য চলে গেলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। তবে ছোট থেকেই আমরা জানতাম আমরা কোনো মুসলিম ঘরের সন্তান নয়।
আমাদের পূর্বপুরুষ এবং আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাসী, অর্থাৎ আমরা হিন্দু সম্প্রদায়ের লোক। এবং এটাও জানতাম আমার বাবা এর স্টেশন চিফ। তো ব্যাঙ্গালোরেতে যখন পড়তে গেলাম তখন রয় এর সাথে যোগাযোগ হলো। আমিও এজেন্ট হতে আগ্রহ প্রকাশ করলাম। বাবার পরিচয়, বিভস্ততা, দেশের প্রতি ভালোবাসার কথা চিন্তা করে আমাকেও রয় এর সদস্য বানানো হলো। এভাবেই চলল দিন। আমিও লেখাপড়া শেষ করে বাংলাদেশে ফিরলাম। বাংলাদেশে ফিরে যোগ দিলাম রাজনীতিতে। বাবার ফান্ডিং এর কারণে এবং দলনেত্রীর অসুস্থতার কারণে আমি খুব দ্রুত দলের ভেতরে একটা প্রভাব সৃষ্টি করলাম। এভাবে চলল আমার রাজনৈতিক জীবন। এরপর হঠাৎ করে বাবার মৃত্যু। রয়ের চিফ প্যারাক জৈন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তে আমাকে বাংলাদেশে স্টেশন শিফট করা হয়। এতটুকু বলে শেষ করলো শিশির কাদের খান ওরফে অরূপ দাস। আব্রাস, তা না হয় বুঝলাম, তো তোর বিয়ের কাহিনী টুকু বল শুনি। শিশির, আমি মূলত ইন্ডিয়াতে লেখাপড়া করা অবস্থায় রয়ের আরেক এজেন্ট মৃত্তিকা কাপুর এর প্রেমে পড়ি। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়েটা লুকানো থাকে। সবকিছু ঠিক থাকলেও আমি দেশে ফিরে আসার পরে হয় বিপত্তি। তখনকার ক্ষমতাসীন দল মুজিব লীগের পররাষ্ট্রমন্ত্রী একরামুল হক এর মেয়ে আমার প্রেমে পড়ে যায়। রয়ের চিফের অনুমতিতে আমাদের বিয়ে করতে হয়। তবে এটা যে সাজানো বিয়ে ছিল তা আমরা সবাই জানতাম, শুধু বাংলাদেশে কেউ জানতো না। এভাবে চলে আমরা যখন ক্ষমতায় আসলাম তখন হঠাৎ আমার দ্বিতীয় স্ত্রী কিছুটা সন্দেহ করে। সে হয়তো বুঝে গিয়েছিল আমি কে। আমার আরেকটি পরিবার রয়েছে, আমি মুসলিম নয়, আমার ছেলে মেয়েও রয়েছে। আমি বিষয়টা যখন বুঝতে পারি তখন আমার লোকদের দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে শেষ করে দেয়। কথাটি বলে শিশির থেমে গেল। আব্রাস তাকে দেখলো। শিশিরের চোখে মুখে কোথাও অপরাধ বোধ নেই, আছে শুধু দুশ্চিন্তা, হয়তো তারা আপন পরিবার বা নিজের জীবন নিয়ে। অথচ সে এত পরিবারকে শেষ করে দিয়েছে, একটা মেয়ের সাথে প্রতারণা করেছে, পরবর্তীতে তাকে খুন করেছে। অথচ তার এসব নিয়ে কোনো অনুশোচনা নেই। এমনও মানুষ হয়, হয়তো হয় না হলে এর মতো কুলাঙ্গার কিভাবে এই পৃথিবীতে আসতো। শিশিরের কথা শেষ হতে এবার কাউকে কোনো কথা বলতো না দিয়ে রেহানা চৌধুরী ঘৃণিত স্বরে প্রশ্ন করলো, মা, আমার শ্বশুর, আমার চাচার শ্বশুর এবং আয়ানকে কেন খুন করলি? এত তোদের কোনো স্বার্থ জড়িত ছিল? শিশির একবার রেহানা চৌধুরীর রাগান্বিত চোখের দিকে তাকালো। হয়তো ওই চোখে কিছু ছিল, তা দেখে শিশির টপ করে ঘামতে শুরু করলো। শিশির, আপনার শ্বশুর ছিল একজন সৎ পুলিশ অফিসার। সে আমার ব্যবসার ব্যাপারে অনেক তথ্য জেনে গিয়েছিল। আমার কিছু লোককেও চিনে গিয়েছিল, তাই বাধ্য হয়ে তাকে শেষ করে দিতে হয়েছে। আর আপনার চাচার শ্বশুর আমার রয় এর সম্পর্কে অনেক তথ্য হাতে পেয়েছিল। জানি না সে কোথায় পেয়েছিল, হয়তো কোনো একভাবে পেয়েছিল। যদি এই তথ্যটা বাইরে লিক হতো তাহলে রয়ের জন্য বিপদ ঘনিয়ে আসতো, তাই তাকেও শেষ করে দিতে হয়েছে। এনাদের দুজনের চেয়ে আরো ভয়ঙ্কর ছিল আইমান চৌধুরী। আমরা তো কেউই জানতাম না সে গোয়েন্দা সংস্থার লোক। সে আমাদের ব্যাপারে আমাদের রয়ের স্টেশনের আন্ডারে যত লোক ছিল প্রায় সকলের বিরুদ্ধে প্রমাণ রেডিও করেছিল। আমরা আজও জানি না সে প্রমাণগুলো কোথায়। আইমান চৌধুরী আমার লোককে প্রমাণটি দিলেও সে ছিল অতি ধুরন্ধর একজন লোক। সে তার কাছেও এক কপি প্রমাণ রেখেছিল।
সেখানে আমাদের সকল লোকজনের সকল বায়োডাটা রয়েছে। যদি কোনোভাবে একটা লিক হয় তাহলে বাংলাদেশের রয়ের মিশন একদম শেষ হয়ে যাবে। তাই খুবই প্ল্যান করে তাকেও শেষ করে দেওয়া হয়েছে। মেজর আসফিন এগিয়ে এলো। মেজর জেনারেল, ডিজি, আইজিপি, ডেপুটি ডিরেক্টর এর দিকে তাকিয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলল, আসফিন, বুঝলাম সে না হয় এদেশের নাগরিক নয় বা এদেশের সন্তান নয়, সে তার বুকে ইন্ডিয়াকে লালন করেছে, কিন্তু আপনারা তো এদেশের নাগরিক। টাকায় কি সব? দেখেন আপনারা কি করেছেন। এই টাকার জন্য আপনারা আমাদের দেশকে কাদের কাছে বিক্রি করেছেন। মেজর আফসিনের মুখ থেকে এমন কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। তাদের চোখে মুখে অসহায়ত্ব, অপরাধবোধ। আজ হয়তো তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে। এতদিন টাকার নেশায়, ক্ষমতার নেশায় তারা কত অপরাধ করেছে। আজ হয়তো তারা সবকিছু উপলব্ধি করতে পারছে। আজ উপলব্ধি করে কি হবে? আজ উপলব্ধি করলে তো দেশের বীর সৈনিক আইমান চৌধুরী ফিরে আসবে। না ফিরে আসবে না তারা ক্ষমতার জন্য যাদের হত্যা করেছে। তাহলে আর সেই অপরাধবোধ দিয়ে কি হবে? আবরাজ, মা, চাচুকে সরাসরি হত্যা করেছে, তাকে দেখতে চাও না? রেহানা চৌধুরী রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, মা, কে সে যে আমার আয়মানকে এতটা কষ্ট দিয়ে মেরেছে? আবরাজ হাত দিয়ে ইশারা করে দেখায় ঢাকা শহরের মাফিয়া কিং আলী ভাইকে। রেহানা চৌধুরী একবার আলী ভাইয়ের দিকে তাকালো, এরপর রাগান্বিত স্বরে আবরাজকে বলল, মা, আবরাজ, ও এখনো কেন এতটা সুস্থ আছে? ওর ওই সুস্থতা আমার চোখে জ্বালা তৈরি করেছে। আমি সুস্থতা দেখতে পারতাছি না। তুই যেহেতু আমাকে রক্ত লাগাতে দিবি না, আমি চাই তুই নিজে হাতে আমার চোখের সামনে ওকে শেষ করে দিবি। রেহানা চৌধুরীর কথা শুনে আবরাজ রহস্যময় হাসি দিল। রাফা চৌধুরী ভাতিজার দিকে তাকিয়ে দেখতে পেল ভাতিজার ঠোঁটে রহস্যময় হাসি। রাফা চৌধুরী ভাতিজার মুখে এমন হাসি দেখে তিনি নিজেও বাঁকা হাসল। সে তো জানে তার ভাতিজা কতটা সাইকো। তার মা একটা সহ্য করবে পারবে কিনা এটা ভেবেই আবরাজ এতক্ষণ চুপ ছিল। আজকে ভাতিজার ধৈর্য দেখে সত্যি রাফা চৌধুরী অবাক হয়েছে। এখন যখন মায়ের থেকে অনুমতি পেয়েছে, তাহলে সে যে আজ কতটা সাইকো তবে তা ভেবে পাকা হাসি দিল রাফা চৌধুরী। আবরাজ হুক্কার দিয়ে ডেভিডকে ডাকলো। এরপর বলল, আবরাজ, ডেভিড, আমার সকল যন্ত্রপাতি আনো, আর আমার প্রিয় প্রাণহাগুলোকে খাবার দাওনি তো? ডেভিড ততক্ষণ উত্তর দিল, ডেভিড, না বস, আপনি নিজ হাতে তাদের খাবার দিবেন বলেছেন, তাই আজ আর তাদের খাবার দেওয়া হয়নি। কথাটি বলে ডেভিড আবরাজের সকল যন্ত্র এনে দিল, যা দিয়ে সে টর্চার করে নির্মমভাবে। আবরাজ ব্যাগ থেকে লেজার বিন বের করলো। এরপর আলী ভাইয়ের উদ্দেশ্যে বলল, আবরাজ, আমার চাচুকে যেন কিভাবে মেরেছিলি? ওরা হাত দিয়ে গাড়ি চালিয়েছিস, আমার চাচুর উপর দিয়ে একটু দেখা সে হাত। আবরাজের মুখ থেকে এমন কথা শুনে আলী ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আলী ভাই উন্নয়নের সুরে বলল, আলী ভাই, ভাই ভাই আমাকে মাফ করে দেন, আমি এরপর থেকে ভালো হয়ে যাব, প্লিজ আমাকে মাফ করে দেন, আমার জীবন ভিক্ষা দেন, করুণ কণ্ঠে আলী ভাই বলল। আলী ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে রেহানা চৌধুরী চোখ বন্ধ করে দিল, যেন সে অনেক দিন পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। রেহানা চৌধুরী আবরাজের উদ্দেশ্যে বলল,
মা আব্রাস, আমি আরো শান্তি চাই, আমি আরো শান্তি চাই, আমি শান্তির নিঃশ্বাস নিতে চাই। এই রুমে প্রত্যেকটি কোনায় বায়ু কার্বন ডাই অক্সাইডে ভরা। আমি চাই তুই খুব দ্রুত এই কার্বন ডাই অক্সাইডকে তার নিজস্ব জায়গায় দেখিয়ে দে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে আব্রাস যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কোনো কথা না বলে আলী ভাইয়ের কাঁপা কাঁপা হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। এরপর হাতে থাকা লেজার বিনটি আলী ভাইয়ের বাম হাত পরবর্তীতে ডান হাত বরাবর মেরে দিল। লেজার রবিনের মধ্যে থেকে আলোর রোশনি বের হলো এবং চোখের পলকে আলী ভাইয়ের দুই হাত তার শরীর থেকে আলাদা হয়ে গেল। আকস্মিক এই ঘটনার রুমে সবাই হতভম্ব হয়ে গেল, কিন্তু নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে রাফা চৌধুরী। আরহাম আবরার ডেভিড এলেক্স আব্রাস তার ব্যাগ থেকে কাটিং প্লাস বের করলো। এরপর একের পর এক আরো ভাইয়ের নখ উপরে ফেলতে লাগলো। ভাইয়ের এমন রূপ দেখে আরহাম আবরার আর থাকতে পারল না, তারাও যোগ হলো। একের পর এক আলী ভাইয়ের শরীরে আঘাত করতে লাগলো এবং তাতে মরিচের গুঁড়া লাগাতে লাগলো। আলী ভাই চিৎকার করতে লাগলো, প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যত সব যাচ্ছে চৌধুরী বাড়ির 3 ছেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। রেহানা চৌধুরী অবাক হয়ে তার ছেলেদের কর্মকাণ্ড দেখছে, তবে তাদের আটকাচ্ছে না। আজ যেন সে নিজেও শান্তি পাচ্ছে। ছেলেদের এই ভয়ঙ্কর রূপ আজ যেন তাকে নতুন এক রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সবসময় আইন দিয়ে বিচার করা মানুষটিও আজ আইনের বাহিরে গিয়ে বিচার করেছে। নিজের ছেলেদের এই বলেছে আইন নিজ হাতে তুলে নিতে। আলী ভাই আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। ডেভিড আলী ভাইকে পানি ছিটিয়ে অনেক কষ্টে জ্ঞান ফেরায়। আব্রাস, তুই জ্ঞান হারালে কিভাবে হবে বল? আমি বহুদিনের ইচ্ছা, তোর সামনে তোর শরীরে প্রত্যেকটি অঙ্গ আমি একটা একটা করে কাটবো, পিস পিস করে আমার পোষা পিরানকে খাওয়াবো। আব্রাসের মুখ থেকে এমন কথা শুনে আলী ভাইয়ের ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল। আলী ভাই এর দিকে এবার না তাকিয়ে আলী ভাই এর শরীর থেকে আলাদা করা হাতগুলো কষাইয়ের মতো টুকরো টুকরো করতে লাগলো। চৌধুরী বাড়ির 3 ছেলে। আব্রাসের ইশারা পেতেই ডেভিড সুইচ টিপ দিল। ডেভিড সুইচ টিপ দিতেই দৃশ্যমান হলো একটা পুকুর, যে পুকুর ভয়ঙ্কর পিরাহান মাছের ভরা। আলী ভাই এর হাতের টুকরো টুকরো করা অংশগুলো চৌধুরী বাড়ির 3 ছেলে পিরাহান মাছের পুকুরে ছুঁড়ে দিল। আলী ভাই সহ সবাই নিজ চোখে পিরাহান মাছের ভয়ঙ্কর স্বভাবটি দেখল। আরহাম আব্রাস, এরকম করে মজা পাচ্ছি না। মাংসের টুকরো খেতে দেখলে কি আর ভালো লাগে বল? আব্রাস, কি করা যায় তাহলে? কথাটি বলে একটু ভাবনার ভঙ্গি করলো। পাইছি উপায়। সবাই উৎসুক নয়নে তাকিয়ে আছে। মেজর আসফিন বলল, আসফিন, কি উপায় ভাই? আব্রাস, তোরা কি সার্কাস খেলা দেখবি? সার্কাসে যেমন মানুষ আর পশু একসাথে খেলা করে ওই রকম খেলা, তবে এই খেলা একটু ভিন্ন হবে। আসফিন, মানে আব্রাস দেখবি নাকি তাই বল। আসফিন মাথা নাড়িয়ে বলল, দেখব। রাফা চৌধুরী ভাতিজাদের উদ্দেশ্যে বুঝতে পেরেই দৌড়ে চলে গেল ভাবি মায়ের দিকে। রাফা, ভাবি মা অনেক দেখছে, আর দেখতে হবে না। এখন চলো তোমাকে একটা রুমে দিয়ে আসি, তুমি রেস্ট নাও। মা, আহ রাইফা, আমি মোটেও ক্লান্ত না যে রেস্ট নিব, আমি ঠিক আছি। রাফা চৌধুরী আমতা আমতা করে বলল। রাফা, ভাবি মা এমন ঠিক থাকলেও এরপর যা হবে তুমি ঠিক থাকতে পারবে না কিনা সন্দেহ আছে। তুমি সহ্য করতে পারবে না ভাবি মা। রাইফা, আমিও দেখতে চাই আমার ছেলেরা কতটা ভয়ঙ্কর হতে পারে।
আমি চাই ওরা আরো ভয়ঙ্কর হোক, যে আমার কাছে থেকে আমার পিতার মতো ছায়া হয়ে থাকা দুজন মানুষকে কেড়ে নিয়েছে, আমার কোল থেকে আইমানকে কেড়ে নিয়েছে। তাদের ভয়ঙ্কর মৃত্যু দেখতে চাই। আমি নিজের প্রশান্তির জন্য হলেও দেখতে চাই। অন্যদিকে আবরাজের কথা শেষ হতে আবরার কয়েকটা পোস্ট মেরে দিল। তিন ভাই একসাথে ধাক্কা দিয়ে আলী ভাইকে পিরানহা ভর্তি পুকুরে ছুঁড়ে মারল। সবাই ভীতু চোখে তাকিয়ে আছে পিরানহা ভর্তি পুকুরের দিকে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! আলী ভাই জীবন বাঁচানোর জন্য ছটফট করতেছে, আর পিরানহা মাছ তার শরীর থেকে একটা একটা করে মাংস হুবলে খাচ্ছে। আহ, কি করুন সেই পরিণতি! আলী ভাই এর এরকম করুণ পরিণতি দেখে সবাই নিজের পরিণতি কি হবে তা নিয়ে চিন্তা করতেছে। এদিকে আলী ভাই শরীর থেকে সকল মাংস খুবলে খুবলে খেয়েছে পিরানহা। সেখানেই সমাপ্ত হয় আলী ভাইয়ের অধ্যায়। এবার তাকায় টপ বিজনেসম্যান আজিজের দিকে। তিন ভাইয়ের তার দিকে তাকাতে দেখে আজিজ শুকনো ঢোক গিলে। আজিজ, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আমার সকল সম্পদ তোমাদের দিয়ে দেব। আমাকে মাফ করে দাও। আজিজের মুখ থেকে এমন কথা শুনে তারা সবাই উচ্চ শব্দে হেসে উঠল। আবরাজ আজিজের দিকে তাকিয়ে বলল, আবরাজ, তোর সকল সম্পদ দিয়ে তুই আজ নিজেকে বাঁচাতে পারবি না। তুই যেন কি বলতি, তুই এই দেশের বাঘ। তোর গর্জনে নাকি সবাই ভয় পায়। তো আজ তা দেখা যাক তোর কথা কতটুকু সত্য। ডেভিড, যাও নিয়ে এসো। আবরাজের কথা শেষ হতেই ডেভিড নিয়ে এলো একটা জিপ গাড়ি। সেখান থেকে নামানো হলো একটি খাঁচা। সেই খাঁচায় বন্দি করে রাখা হয়েছে জঙ্গলে হিংস্র বাঘকে। আজিজ ওইদিকে তাকিয়ে যেন নিজের করুণ পরিণতি দেখতে পেল। সে অসহায় চোখে বাঘের দিকে তাকিয়ে আছে। বাঘে কি গর্জন! বাঘের এক একটি গর্জনে যেন আজিজের অন্তর আত্মা কেঁপে উঠল। আবরাজ আজিজকে ধরে এনে ঢুকিয়ে দিল বাঘের খাঁচার ভেতরে। আজিজ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে লাগলো। বাঘও তাকে অনুসরণ করতে লাগলো। বাঘের সাথে কি আর মানুষ পায়? তাও ক্ষুধার্ত বাঘ। বাঘ কামড় বসিয়ে দিল আজিজের ঘাড়ে। আজিজের চিৎকার ভেসে আসতে লাগলো। ওই দিকে তাকিয়ে হাসতে লাগলো চৌধুরী বাড়ির তিন ছেলে। আজ তাদের চোখে কোণে দয়া মায়া নেই, আছে শুধু প্রতিশোধ। বাঘটি আজিজের বুক চিরে ফেলল। আজিজের শেষ চিৎকার সেখানেই শেষ হলো। এরপর একে একে মেজর জেনারেল, ডেপুটি ডিরেক্টর, আইজিপি, ডিজিকে শেষ করলো। এখন বাকি আছে শিশির কাদের। আমজাদ, আজাদ শিশির কাদের নির্বিকার ভাবে তাকিয়ে আছে, যেন তার চোখে মুখে কোনো ভাবান্তরই নেই। সে জানে তার মৃত্যু আজ নিশ্চিত। এবার আবরাজ গিয়ে দাঁড়ালো আমজাদ আর আজাদের দিকে। আবরাজ, কিরে আমজাদ, বলতো তোকে কিভাবে মারবো? আমজাদ, আমি তো তোমার শ্বশুর। আমাকে মাফ করে দাও। আমাকে বাঁচিয়ে নাও। জারিনের জন্য হলেও আমাকে বাঁচিয়ে নাও। আমজাদের কথায় আরহাম হেসে দিল এবং বলল, যেখানে আমি তোর মেয়েকেই মেনে নেইনি, সেখানে তার জন্য তোকে বাঁচাতে? আরে গর্ধব, তোকে শেষ করার জন্য তোর মেয়েকে বিয়ে করেছিলাম। কথা বলা শেষ হতেই আরহাম আমজাদের মাথা বরাবর কোপ বসিয়ে দিল। এতটা জোরে কোপ দিয়েছে যে আমজাদ শেখের মাথা দুই ভাগ হয়ে গেছে। এবার তাকায় আমজাদ আজাদ শেখের দিকে। আবরাজ যেই কিছু করতে যাবে তখনই রাফা চৌধুরী বলে, রাফা, না আবরাজ, থাম আবরাজ, থেমে যা। আজাদ মুচকে হাসি দিয়ে বলে, আজাদ, আমি জানতাম
রাফা তুমি আমাকে বাঁচাবে। তুমি যতই না বলো তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। আজাদের মুখে এমন কথা শুনে রাফা চৌধুরী ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, রাফা তোকে কে বলল? তোকে আমি বাঁচানোর জন্য আবরাজকে থামালাম। তোকে আমি নিজ হাতে মারার জন্য ওদের থামালাম। রাফা চৌধুরী এগিয়ে গেল, আবরাজের হাত থেকে কাটিং প্লাস নিল। এরপর বলতে লাগলো, এ হাত দিয়ে আমাকে প্রত্যেক রাতে মারতিস তাই না? বলে হাতের প্রত্যেকটা নখ তুলে নিল, পায়েরও প্রত্যেকটা নখ তুলে নিল। এবার তাকালো চোখের দিকে। এই চোখ দিয়ে তুই আইমানের বউয়ের দিকে নজর দিয়েছিলি তাই না? কথাটি বলেই দুইটা চোখ ঢুকিয়ে দিল আজাদের দুই চোখে। আজাদ শেখ চিৎকারও করতে পারতেছে না, কারণ রাফা চৌধুরী তার মুখের ভিতরে কাপড় ভরে দিয়েছে। এরপর এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। ডেভিডকে ইশারা করে বলল, আবরাজ, শিশির কাদের এত সহজ মৃত্যু প্রাপ্য না, তাই ঠিক 10 মিনিট অফিসার তোদের হাতে ছেড়ে দিব। এরপর ওকে আমার দোজখখানায় পাঠাবো। ওইখানেও কোনো খাবার না পানি কিছুই পাবে না। দেখা যাক কতদিন এসব ছাড়া বাঁচতে পারে। কথাটি বলেই আবরাজ রাত সরে গেল। আবরাজ সরে যেতেই অফিসাররা তাদের আক্রোশ মিটিয়ে শিশির কাদেরকে মারতে লাগলো। তবে তাকে বাঁচিয়ে রেখেছে। না বাঁচানোর মতোই হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। আবরাজ ডেভিডের মাথায় ব্যান্ডেজ করে ওকে দোজখখানায় রেখে আসবে। তবে ও যেন আত্মহত্যা করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখবা। ডেভিডের সম্মতি জানালো। এরপরে সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। নিশীথের কুয়াশা ঘনিয়ে গেছে চির। প্রভাতের আলোয় ভোরের স্বপ্ন জেগেছে। অতীতের ধূসর স্মৃতি ছড়িয়ে গেছে বাতাসে। নতুন জীবনের ছন্দে হৃদয় যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সকাল সকাল চৌধুরী বাড়িতে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। আজ বাদে কাল গায়ে হলো, তারপরে বিয়ে, অথচ এখনো কোনো কেনাকাটা করা হয়নি। আজ সিদ্ধান্ত নিয়েছে চৌধুরী বাড়ির শিকদার পরিবারের এবং ঈশানদের বাড়ির সবাইকে নিয়ে আজ দিনাজপুর সদরের মার্কেটে যাবে। আবরাজ রেডি হয়ে বসে আছে নিজ কক্ষে। মেঘ ওই যে নিচে গিয়েছে, আর আসার নাম নেই। বাইরে বের হলেই ওই মেয়ের আর কোনো খোঁজ থাকে না। এদিকে আবরাজ যে তার বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, আর তার বউ ছোট ভাই বোনদের সাথে গিয়ে সাজতেছে। আবরাজ বিরক্ত হয়ে তার রুমে বসেছিল। ঠিক তখনই রুমে প্রবেশ করলো আসাদ মির্জা। এই সময়ে আসাদ মির্জাকে সে তার নিজ রুমে আশা করেনি। আসাদ মির্জা হঠাৎ তার রুমে আসলো কেন? সে কি বলতে চায়? কথাগুলো ভাবতেই আবরাজে ভুরু কুঁচকে আসে। আসাদ মির্জা ধীর পায়ে এসে দাঁড়ায় আবরাজের পাশে। আবরাজ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, আবরাজ কিছু বলতে চান? আবরাজের মুখ থেকে এরকম স্টক কাট কথা শুনে আসাদ মির্জা একটু ভড়কে গেল। একটু সময় দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর আবরাজের উদ্দেশ্যে বলল, আসাদ, হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। আবরাজ জি বলুন আসাদ। দেখো, দোষ করলে আমাদের পূর্ববর্তী প্রজন্ম দোষ করেছে। বর্তমান প্রজন্মে যারা আছে, যেমন আসিফ, রুষা, জারিন, এরা তো দোষ করেনি। তাহলে এদেরকে কেন তোমরা দূরে ঠেলে দিচ্ছ? আবরাজ, আমরাই কই ওদের দূরে ঠেলে দিচ্ছি। আসাদ, দেখো আবরাজ, রুষা অনেক আগে থেকেই আবরারকে ভালোবাসে। তখনও জানতো না যে আবরারের সাথে তার সম্পর্ক কি। আবরাজ, তো এখানে আমার কি করার আছে বলেন? আপনি কি বলতে চাচ্ছেন আমি ওদের প্রেমের ঘটকালি করব? যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আসাদ, দেখো আবরাজ, প্রেমের ঘটকালি করতে হবে না।
তবে বিয়ের ব্যাপারে তোমার মত কি? আমি জানি আবরার তোমার উপরে কথা বলবে না। আবরার যদি ভেবে থাকে আমি আবরারকে রাজি করাবো, তাহলে ভুল ভাবছে। আমি আমার ভাইয়ের সিদ্ধান্তকেই গুরুত্ব দিব। আসাদ, ওই যে তুমি বললে ওদের দূরে ঠেলে দিচ্ছ না, অথচ দেখো আবরারের কথা ভাবলে, রুষার কথা ভাবলে না। আবরাজ বিদ্রুপের সাথে বলল। আবরাজ, সিরিয়াসলি আপনি মেয়ের কথা ভাবেন? শুনেন, যতটুকু গিয়েছেন ওইখানেই থেমে যান। নিজের ভাইদের মতো হইয়েন না, মেয়েকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেন না। যাদের সাথে যোগাযোগ করেছেন ওইখানেই থেমে যান। কথাটি বলেই আবরাজ চলে গেল। আবরারকে আসতে দেখেই দরজার পাশ থেকে একটি ছায়ামূর্তি চলে গেল। আবরাজ আরেকজনের উপস্থিতি লক্ষ্য করেছে অনেক আগেই। আবরাজ বাঁকা হাসি দিল। এদিকে আসাদ মির্জা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজে চলে যাওয়ার দিকে। আবরাজ এসব কিভাবে জানলো? তাহলে কি হবে এবার কি ছেলে মেয়ে আর স্ত্রীর চোখে ঘৃণা দেখবে? কি হতে চলেছে? এ আবার কার আগমন ঘটলো? আসাদ মির্জা কি কারোর সাথে হাত মিলালো? আসাদ মির্জা কি ভাই হত্যার প্রতিশোধ নিবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। চলবে।